শীতকালীন অন্ধকার ভোরবেলায় পথ চলতে লাগল বেলি। লম্বা গাছগুলো আকাশের পানে তাকিয়ে আছে মাথা উঁচু করে। কুয়াশাতে গাছগাছালি পানিময় হয়ে আছে। ছোট ছোট গাছগুলো ছুঁয়ে দিতে বেশ লাগছে। গাছের থেকে পড়া পাতাগুলো লুটিয়ে আছে মাটিতে। পাতার উপর উপর কিছু সুপারি দেখা যাচ্ছে। নিরিবিলি শান্ত পরিবেশ। হালকা আওয়াজে পাখিদের গান। আশপাশ থেকে অদ্ভুত চু চু আওয়াজও আসছে। হালকা আলোয় পরিবেশটি দেখতে নেশায় মাতিয়ে ওঠার মতো। পাশেই বয়া যাওয়া আকাশী রঙের নদীর পানিগুলো থেকে শীতকালীন ধোঁয়া বের হচ্ছে। গ্রামেই থাকে আসল প্রাকৃতিক দৃশ্য। বোঝা যায় শীতের আসল মজা। কৃষ্ণপুর হল প্রাকৃতিক সাম্রাজ্য। এই সাম্রাজ্যের প্রেমী হল বেলি। হাত ঘড়িতে নজর বোলাতেই দেখা যাচ্ছে ভোরের ৫টা বাজতে আরও কিছু মিনিট বাকি। এখনও রাস্তাঘাট অনেকটা অন্ধকারে ঢেকে আছে। দূরদূরান্তে হালকা নজর দিল এই কুয়াশা আর কুয়াশা। কুয়াশারা পাল্লা দিয়ে বলছে, যা বেলি, হাই পাওয়ারের গ্লাস লাগিয়ে আয় চোখে। দেখ কিছু দেখতে পারিস কিনা। কিন্তু বেলির তো ভালো লাগে এই কুয়াশাময় দৃশ্য। হাই পাওয়ারের গ্লাস কখনোই লাগবে না। শীতকালীন ভোরবেলার দৃশ্য দেখার জন্য বেলির গ্লাস কখনোই লাগবে না। অবশ্য কুয়াশার মাঝে খুঁজে পাওয়া যায় অজানা সাদাকালো জীবন। যেই জীবনগুলো আবছে। আর কেউ কেউ তো নিজেই কুয়াশায় বানিয়ে ফেলে নিজেদের জীবন কাহিনী। খচ খচ আওয়াজ আসছে পেছনে থেকে। ভ্রুচু করে পেছনে ফিরল বেলি। টাম্মি জিহ্বা বের করে সামনের পা দুটো মাটিতে লুটিয়ে বেলির বরাবর বসল। শরীরে পরিয়ে দেওয়া নতুন শার্টটি হালকা হালকা ছিঁড়ে। তাতে বোঝাই যাচ্ছে সে আজও অন্য কুকুরদের সাথে মারামারি করে এসেছে। বেলি পায়ের উপর পা বেঁকিয়ে গাছের সাথে হেলান দিয়ে হাত দুটো বুকে বেঁধে ভ্রুকুচকে টাম্মির দিক তাকাল। টাম্মি জিহ্বা ঝুলাতে ঝুলাতে আরেকটু এগিয়ে গেল বেলির দিক এবং আগের ন্যায় ধরে বসল। কুকুরটিকে বেলি পেয়েছিল কোনো এক গাছের পাশে কুড়িয়ে। কালো রঙের পশমে তাকে লেগেছিল মায়ারাজ্য। শরীরে হাত বুলিয়ে যখন চলে আসবে বাচ্চা কুকুরটি বেলির পায়ে ঘেঁষে তার সাথেই চলছিল। এমন মাসুম চাহনি দেখে বেলি আর কুকুরটিকে ওখানে রেখে আসতে পারল না। পুরো ১ মাস পরিবারের চোখের আড়ালে কুকুরটি পেলেছিল সে। তার প্রতিদিনের টিফিনের ২০ টাকা করে জমিয়ে কিনেছিল কুকুরের জন্য খাবারের সরঞ্জাম। ভালোবেসে নাম দিয়েছিল টাম্মি। মায়া ভরে উঠে তাদের সম্পর্কে। টাম্মি সকলের কথা না শুনলেও বেলি যা বলবে সে তাই করে। আর সদা বেলির পিছু ঘুরবে বডিগার্ড হয়ে। বেলির মা যখন জানতে পারেন বাড়িতে কুকুর পালা হচ্ছে ততক্ষণাৎ ফেলে দিতে বলেছেন। অনেক কান্নাকাটি এবং না খেয়ে তাদের মানিয়েছে। সেই ছোট টাম্মি এখন বড়ওয়ালা বডিগার্ড বেলির। শক্ত গলায় বেলি বলল, তোকে যেই শার্টটি পরিয়েছি বলতো কার? আব্বুর শার্ট। তার নতুন উঠানো শার্টটা আমি তোকে পরিয়েছি। এখনো আব্বু জানে না তার একটি শার্ট মিসিং। বলতো কত টাকা শার্টটির মূল্য? ৫৫০ টাকা। আমি এখনো ৫৫০ টাকা জমাতে পারলাম না আর তুই শার্ট ছিঁড়ে অপরাধী হওয়ার অভিনয় করছিস? তোর জন্য আর নো শার্ট কিনা। ভাগ এখান থেকে। সামনে আসবি না। কথাগুলো হাত নাড়িয়ে বলছিল বেলি। এবং কথা শেষে দ্রুত পায়ে হেঁটে সামনে যেতে লাগল। ঠিক পেছনে পেছনে টাম্মিও ৪ পা দিয়ে ড্যাংডেঙিয়ে এদিক সেদিন নড়ে নড়ে হেঁটে চলেছে। বেলি পেছনে ফিরে দৌড় দিয়ে ভয় দেখাতেই টাম্মি কিছুটা দূরে সরে যায়। বেলি আবার সামনে হাঁটতে নিলে সেও হেঁটে চলছে।
গাছগাছালির মাঝে ছোট চায়ের দোকান খুলে ঘুমে ঢুলুঢুলু হয়ে পড়ে যাচ্ছে মাহফুজ। শরীরে হালকা বাদামি রঙের চাদর জড়ানো, বড় বড় দাড়িগোফগুলো বারবার হাঁটুতে বাড়ি খাচ্ছে। তাও বান্দার ঘুম যাচ্ছে না। বেলি টাম্মির দিক তাকিয়ে শয়তানি হাসি দিল। টিপটিপ করে মাহফুজের প্রায় কাছাকাছি এগিয়ে গেল। হালকা ওয়াইজে চিৎকার করে উঠল, ওই বুড়ো নানা! মাহফুজ লাফিয়ে উঠল। সে বেশ ভয় পেয়েছে। ঘুম কাতুরে চোখে তাকিয়ে বেলির দিক। বেলিকে সম্পূর্ণ খেয়াল করতে অনেকক্ষণ লেগে গেল তার। ঘুম ঘুম কণ্ঠে সে বেলিকে বলল, শয়তানি যাবে না তোর, ভয় পাইয়ে মেরে ফেলবি রে। মাত্রই না আসলাম, আর এভাবেও আমি আগের থেকে কম দুষ্টুমি করি। হ্যাঁ হ্যাঁ। টাম্মি ঠিক বেলির সামনে বসে চোখ পিটপিট করছে। দোকানে ঝুলানো রুটির প্যাকেট থেকে একটি রুটি নিয়ে টাম্মির সামনে দিল। নিজেও হাঁটু মুড়ে টাম্মির সামনে বসল। ছিঁড়ে যাওয়া শার্টটি হাত দিয়ে চেক করে দেখল কতখানি ছিঁড়েছে। সেলাই লাগবে, কঠিন সেলাই। এটা সেলাই করতে নিম্নে 20 মিনিট। খালি কাজ বাড়াচ্ছিস? আচ্ছা, সমস্যা নেই, স্কুল ফিরে সেলাব। নতুন শার্ট, এখনো টাকা উসুল হয়নি বুঝেছিস? টাকা উসুল না হওয়া পর্যন্ত পড়তে হবে। টাম্মি চুপচাপ খেতে লাগল। নানা কেতলিতে ফোটানক পানিতে চা পাতা ঢেলে দিলেন, চিনি এবং সামান্য লবণও দিলেন। কেটলির ঢাকনা দিয়ে ঢেকে বেলির দিক ফিরলেন। মাহফুজ হলেন একাকিত্ব মানুষ। বউ মারা গিয়েছেন 3 বছর হচ্ছে। সন্তান আছে 2, আপাতত তারা বিয়ে করে শহরে চলে গিয়েছেন। একা রয়ে গেলেন মাহফুজ। এই দোকানটি তার বাড়ি। টুকটাক বেচাকেনা করেই জীবনযাপন করেন। ছোট একটি কুড়ের বাড়ি আছে, মন চাইলে যাওয়া হয়, না হলে এই দোকানেই থাকেন। নিজের মতো রেঁধে বেড়ে খান। কোনো উৎসব হলে ভালো রান্নাবান্না আশপাশ থেকে দিয়ে যায়। মাহফুজের সাথে আবার সকলের বেশ খাতির। অবশ্য 2 দিন বাদে বাদে খাবার আনে বেলি। এনে একদম হাঁটু ভাঁজ করে নানার সাথে তাল মিলিয়ে বসবে খেতে। মাঝে মাঝে রাগলে চলে আসত এই দোকানে। এসেই ঘুম। বেলির বাবা আমার সোনা মা এবং নানা আহ্লাদি কথায় মানিয়ে বাড়ি নিতেন। বেলি হল মাহফুজের আদরের 16 বয়সের এক নাতিন। একদম পাকা বুড়ি। নানান কথায় ব্যস্ত রাখবে মাহফুজকে। আর মাহফুজও আনন্দে ব্যস্ত হতে থাকে, সে তো বেলিকে নিজের নাতিন ভাবেন। এমন শীতকালীন ভোরে সে কেন দোকান খুলে বসে আছে? তা অবশ্যই বেলির জন্য। মেয়েটির যে সকালের দুধ চা খেতে অভ্যস্ত তার হাতে। আর সেও মন দুলিয়ে খাওয়াতে রাজি। চা তো হয়ে এলো। বিস্কিট নিবি রে? শুধু চা দাও। মা নাকি রুটি বানাবে। বাহিরে কিছু খেলে আমার জিহ্বা কেটে দেবে বলেছিল। তোমার জন্য দিয়ে যাব স্কুল যাওয়ার সময়। তোর জুতো পেয়েছিলি? হ্যাঁ, টাম্মি বাবার লুঙ্গির নিচে রেখে এসেছিল। যাদের চোরের অপবাদ দিলই যে, ওরা জানলে গ্রাম ছাড়া করবে। বেলি দুঃখীময় চাহনি দিল মাহফুজকে। কিভাবে জানবে? তুমি বলবে নাকি? হ্যাঁ বলবো। ইস, মিথ্যুক। বাড়ির উঠানে বসে দাঁত ব্রাশ করছে আনন্দ হাওলাদার। পরন্ত লুঙ্গিকে কুচিয়ে মুখে কুলিকুচি করে মুখ ফ্রেশ করে চেঁচালো। বেলি কোথায় খুশি? বিমান আর বাবলু তো ঘুমিয়ে।
উঠান ঝাড়ু দিচ্ছিল খুশি। স্বামীর কথা শুনে মেজাজ খিটখিট করে বলল, তোমার আদরিনী কোথায় তা তোমার অজানা? দেখো গিয়ে ওপারে চাচার দোকানে টাম্মিকে নিয়ে চা খাচ্ছে। শরীরে সোয়েটারটাও পরে যায়নি, সেটা বিছানায় পড়ে আছে। ঠান্ডা লাগুক ওর, দেখাবো ওকে ঘোরাফেরা। আনন্দ হালকা করে সাইড হয়ে গেল। সকাল সকাল বউয়ের চিল্লাচিল্লি না শুনলে সেদিন তার দিন খারাপ যায়, এবং সেটা সে অনেক লক্ষ্য করে বুঝেছে। বউয়ের নাম খুশি, কিন্তু বউ অখুশি হলেই আনন্দের দিন ভালো যায়, এটাই তার মনে হয়, এবং এটা 100% সত্যিও মনে করেন। সরকারি স্কুলের সাধারণ শিক্ষক আনন্দ। সরকারি বেতন এবং 2-4টে টিউশনি দিয়েই চলে যায় তাদের দিন। বউ তার ইন্টার পাস। এরেঞ্জ ম্যারেজ হলেও ভালোবাসাটা লাভ ম্যারেজের মতোই। 2টো মেয়ে আর 1 ছেলে তার। মেয়ে বড়টা বিমান অনার্স প্রথম বর্ষে পড়ছে, আর মেজোটা বেলি ক্লাস 9-এ পড়ছে। ছোট ছেলে এইবার PSC দেবে। অবশ্য বেলি আর বাবলু তার স্কুলে পড়ছে। এই নিয়ে শান্তিপূর্ণ জীবন তাদের। বেলি পা দুলাতে দুলাতে বাড়িতে ঢুকল। বিমান বিছানা গুছাচ্ছে। বাবলু তার মায়ের আঁচল ধরে পিছু পিছু ঘুরছে টাকার জন্য। আনন্দ তৈরি হচ্ছে, আর খুশি মাটির চুলো জ্বালাচ্ছে। হালকা করে পেছনে থেকে বাবাকে জড়িয়ে ধরল বেলি। আনন্দ পকেট থেকে 70 টাকা বের করে বেলুর হাতে দিল। 20 তুমি আর 20 বাবলুর, বাকি 30 বিমানকে দিবে। কেন? আপি কেন 30 টাকা নিবে? সমান সমান নিব। আরও 5 টাকা দাও, 3 জন 25 করে নিব। তাই না বাবলু? বিমান বেলির মাথায় ঠাস করে থাপড়ে বলল, গাধি, আমি ভার্সিটি পড়ছি। কামারখালি যেতে 10 টাকা আর আসতে 10, আর 10 টাকা বাড়তি যদি লাগে। আর তোর? বাংলাবাজার যেতে আসতে মাত্র 10 টাকা লাগবে। আর তাছাড়া তুই তো বাবার সাথেই যাস, বাবাই তো তোর ভাড়া দিয়ে দেয়। শুধু ফিরতে 5 টাকা যায়। তাহলে বেশি টাকা তোর কাছে থাকছে না? টাম্মিকে খাওয়ানোর টাকা কে দিবে? বাবলু মুখে টোস্ট চিবুতে চিবুতে বলল, আমার 20 দে। মায়ের আঁচল থেকে 15 টাকা মেরে দিয়েছি। হয়ে গেল না তোদের থেকে আমার বেশি টাকা? বেলি দেওয়ার আগেই আনন্দ বাবলুকে চোখ রাঙালেন। বাবলু লাফ দিয়ে উঠানে চলে গেল। স্কুলের গেইটের সামনে আসতেই শিলার বিশাল আনন্দময় চিৎকারে বেলির বুক ধক করে উঠল। বিরক্তিকর চেহারা নিয়ে প্রশ্ন করে ফেলল, কিসে এত ফুর্তি? ব্যাপার কি? টেস্টে মনে হচ্ছে এবার সেই রেজাল্ট আনবে। শিলা প্রসঙ্গে উল্টিয়ে বলল, ভালোভাবে আশেপাশে নজর দে, বুঝে যাবি। কেন? এত কষ্ট কেন করব? আরো রে, তাকা না। অজ্ঞত বেলি ভ্রু উঁচু করে আশেপাশে চোখ ঘুরাতে লাগল। কিছু ভ্যানগাড়ি রয়েছে এদিক সেদিক। একটাতে চটপটি ফুচকা, অন্যটায় আলুরদম, এমন অনেক কিছু। আর এগুলো স্বাদযুক্ত মন নিয়ে খাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা। অবশ্য স্কুল থেকে নিষেধ করা হয়েছিল, কিন্তু কে শুনে কার কথা? আর কি, আশেপাশে হাজারো গাছ। পাশেই বড় নদী বয়ে যাচ্ছে। ঘাটের কাছে নানান নৌকো বেঁধে। কিছু জেলেদেরও দেখা যাচ্ছে দূরদূরান্তে। শিলার দিক তাকাতে গিয়ে চোখ গেল স্কুলের সোজা স্ট্রিট রোডটির দিক। এইবার বেলির বুক আরও জোরে ধকধক করতে লাগল লাগাতার। উঁচু করা ভ্রু কুঁচকে গেল সেকেন্ডেই।
বেলির এমন ভয়াবহ চেহারা দেখে হাসতে লাগল শিলা। বেলি বিশ্রী এক্সপ্রেশন নিয়ে তাকালো শিলার দিক। শিলা মহানন্দের সাথে বলতে থাকল, দেখেছিস? ইস, আরো সুন্দর হয়ে এসেছে। লোকটা দিন দিন এমন ভয়ানক সুন্দর কেন হচ্ছে বলতো? এটা তো গুনাহ। এই আমার মনটা যে ভেঙে দিচ্ছে। ক্লাস 8 থেকে ক্রাশ খেয়ে বসে। এখন তো একদিন না দেখলেও ভালো লাগে না। 17 দিন পর গ্রামে ফিরেছে ঢাকা থেকে। 17 দিন, এত দিন। উফ, না গেলে কত ভালো হতো তাই না? জানিস, আমার সাথে কথা বলেছে একটু আগে। 6 মাস আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আজ সেটাও একসেপ্ট করেছে। আর আমার দিক তাকিয়ে হেসেছে ও। বলতে বলতে শিলার গাল দুটো লাল হতে লাগল। বেলি নাক কুচকে ফেলল। আওর চোখে তাকালো মেইন রোডে। ব্ল্যাক জিপ গাড়ি দাঁড়িয়ে। ড্রাইভিংয়ে বসে থাকা ব্যক্তি বেশ ভাবে আছেন মনে হচ্ছে। পা স্ট্রিংয়ে উঠিয়ে দিব্যি বসে। সাদা রঙের হাফ জিন্স পরনে, যার ফলে কালো লোমগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ঝাপসা কালো রঙের গেঞ্জিটায় হাতের আঙুল পর্যন্ত ঢেকে। সানগ্লাস চোখে সিটে হেলান দিয়ে আকাশের দিক মুখ করে রয়েছে। পাশের সিটে দেখা যাচ্ছে তার জিগরি 3 চাচাতো ভাইরা, আবিদ, আয়ুষ, অভি। একদম কপি তৃষার। ভাইরা ভাইজে, কাঁধে কাঁধে মিল। এই যে পেছনে আবিদ বসে সিগারেট খাচ্ছে, আয়ুষ আর অভি সিগারেটের ধোঁয়া বেশ স্টাইল মেরে উড়াচ্ছে। বেলি উহু উহু করতে করতে দ্রুত লুকিয়ে স্কুলে ঢুকে গেল। তার এখনো স্পষ্ট মনে আছে ঢাকা যাওয়ার আগে তাকে দিয়ে কি কাহিনীগুলো করিয়েছে। কি জঘন্য! সেদিন ছিল শুক্রবার। বিকেলবেলায় টাম্মিকে নিয়ে বেলি পুকুরপাড়ের দিক গিয়েছিল বাদাম টুকাতে। সে যখন বাদাম টুকাতে ব্যস্ত তখন গর্জন শুনে পেছনছনে ফিরে যা দেখল বেলি তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। কাদায় মাখামাখি টাম্মির সাথে কাদায় পা মাখা তৃষ্ণা দাঁড়িয়ে। তৃষার নতুন শুতে কাদা আর পানি দিয়ে টুইটুম্বুর। জিন্সের নিচ দিয়েও হালকা কাদা লাগানো। তৃষ্ণা সেই কাদা লেগে যাওয়ার দোষ দিয়েছিল টাম্মির উপর। তখন দোষ যেহেতু টাম্মির, তার ফল তো বেলিকে ভুগতেই হতো। যার কারণে বেলিকে সেই জুতো আর প্যান্ট পরিষ্কার করতে হয়েছে, তাও তৃষার সামনেই এবং সেখানের পুকুরে। এত ধুয়েছে তাও বলেছে হয়নি আবার ধুয়ে দে। প্যান্টে যতটুকু কাদা লেগেছে ততটুকু ধুলেই তো হতো, তাই না? অথচ তাকে পুরো প্যান্ট ধুতে হয়েছে। এখন কথা আসে, তাহলে তৃষ্ণা কি পড়েছিল তখন? তাহলে বলে দেই, তার জিগরি ভাই আবিদ তৃষার জন্য তৎক্ষণাৎ প্যান্ট এবং জুতোর ব্যবস্থা করে ফেলেছিলেন। সেই জুতো আর প্যান্ট বেলি তৃষ্ণাকে আর কখনো পরতে দেখেনি। এমন অনেক কাহিনী রয়েছে যেগুলো বেলি মুখ বেঁকিয়ে মনেমনে হাজার অকাধ্য গালি দিতে দিতে করেছে। না করে উপায় কি? এই গ্রামের চেয়ারম্যানের ছেলে। চাচারা পাশের গ্রামের ধনী মান্য ব্যক্তি, মামা মন্ত্রী, এবং খুব পাওয়ারফুল ব্যাকগ্রাউন্ড তাদের। একজনকে খুন করে সাথে সাথে মামলা চাপিয়ে দিতে পারবে। এমন ব্যক্তিদের সাথে কি কেউ আগ বাড়িয়ে ঝগড়া করতে যাবে? বরং তারা যা বলবে তাই করতে হবে, এবং বেলিকে তাই করতে হচ্ছে। নিষ্ঠুর পৃথিবী। I control my emotions pretty well, but when you come around it's all over the place. ক্লাসে বসেই স্ট্যাটাসটা এই নিয়ে 10 বার পড়ে ফেলেছে শিলা, এবং তা চেঁচিয়ে পড়ছে। বিষাক্ত মুখ নিয়ে শুনতে হচ্ছে বেলিকে। সাত সকাল বেলা লোকটির চেহারা দেখতে হয়েছে। এই দিন কি আর ভালো যাবে?
তার উপর আবার এই মেয়ে সেই ব্যক্তির স্ট্যাটাস নিয়ে গুনগান গাইছে মাজায় কোমর বেঁধে। দিন দুনিয়ায় আর কিছুই ভালো লাগছে না বেলির। ফেকাসে মুখ নিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল শিলাকে। কিন্তু শিলা সেদিকে ধ্যানই দিল না। আপন মনে বলে যাচ্ছে, লাইনগুলো মনে হচ্ছে আমার জন্য ডেডিকেট করা। কারণ আমার রিকোয়েস্ট একসেপ্ট করার পরই স্ট্যাটাস ছেড়েছে। ইস, লজ্জা লাগছে। হ্যাঁ বোন, আমার তোর জন্যই লিখেছে। এখন গিয়ে পায়ে ঝুল গিয়ে। লাথি মারলেও ছাড়বি না। একদম শক্ত করে ধরে থাকবি। তাকে নিয়ে তোর এত সমস্যা কেন? তোর নানির হচ্ছে যে। কথায় না পেরে শিলা বলল, কামারখালি যাবি? বেলি আপোসেট স্বরে বলল, মা, সে তো দিবে দিবে। আমার মা আজ তোদের বাড়ি যাবে বলল। আমিও যাব। বিমান আপুকে সাথে নিলে যেতে দিবে। ক্লাসের ইংলিশ শিক্ষক তার হাতের চক ছুঁড়ে মারল শিলার দিক। কি সাংঘাতিক! সামনে বসে বেয়াদবি। কথা বলতে বলতে শিক্ষক শিলার হাত থেকে ফোন কেড়ে নিলেন এবং ফোন ফিরত দিবে না সেটাও জানালেন। এবং পুরো ক্লাস দাঁড়িয়ে থাকতে হবে দুজনকে। ক্লাস শেষে বেলিকে টেনে নিয়ে গেটে আসলো শিলা। তার চেহারায় চিন্তার ছাপ। ফোন নেওয়ার জন্য মা বাবা আনতে হবে। আর সেটা শিলা করতে পারবে না। তাকে মাইর দিবে বাড়িতে। ফোন আর দিবেও না চালাতে। এখন সাহায্য করতে পারে বেলির আব্বু। কিন্তু সে শিলার বাবাকে বিচার দিবে। তাই দ্বিতীয় রাস্তা হল তৃষ্ণা। চেয়ারম্যানের ছেলে বললে দিয়ে ভালো ও বলবে। বেলি তৃষ্ণাকে দেখেই কাঁপতে লাগল। মনেমনে যতই বলুক সামনে যে সে ভীতু, ভীষণ ভীতু। তৃষ্ণা মিষ্টি স্বরে বলল, এনি প্রবলেম শিলা? শিলা খুলে বলল। তৃষ্ণা বেলির দিক তাকিয়ে বলল, ফোন কার? শিলা কান্না কণ্ঠে বলল, আমার ভাইয়া। তৃষ্ণা বেলিকে ধমকে বলল, ফোন নিয়ে স্কুলে কি? বেলি মিনমিন করে বলল, আমাকে কেন বলছে? ফোন আমার না। আমার বাবাকে বিচার দিবেন না। আচ্ছা দিব না। আর শিলার ফোন ও এনে দিব। শিলা চেঁচিয়ে উঠল, সত্যি? হ্যাঁ। বেলি, জি। তুই কি চাস? এটাই, যেটা শিলা বলছে। তো যা, ওখানে গিয়ে দাঁড়া। আর দু হাতের দু আঙুল দিয়ে কপালের সামনে সিং বানা। যা দ্রুত। বেলি জানত এমন কিছু, তাই আসতে চায়নি। পেছনে অসহায় দৃষ্টিতে তাকাল। আবিদ দুহাতে বোঝালো সে কিছুই করতে পারবে না। শিলা হালকা গলায় বলল, যা না যান আমার। একটুই তো। বেলি গিয়ে সেভাবে দাঁড়াতেই তৃষ্ণা কিছু ছবি তুলল। একটা হাসি দে। বেলি জোরপূর্বক হাসল। অতএব তৃষ্ণা বেশ দ্রুত ফোন এনে দিল। ধবধবে সাদা স্কুল ড্রেস, কাঁধে ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটছে বেলি। সাথে শিলা এবং আরও কিছু একই স্কুলের সাথীরা। পেছনে বাবলু তার বন্ধুদের সাথে। হালকা ঠান্ডা শীতল বাতাসে বিনুনির ফিতাগুলো উড়ছে বেলির। দুপাশে উঁচু উঁচু গাছের মাঝে যাচ্ছে সরু ইটের রাস্তা। রাস্তা দিয়ে যাচ্ছে মোটরচালিত গাড়িগুলো। তাজা রৌদ্রে নদীর পানিগুলো চিকচিক করছে। মোহময় পরিবেশ। শিলার আওয়াজে ধ্যান ভাঙল বেলির।
তৃষ্ণা ভাই মারামারি করেছে শুনলাম। তুখোর মারামারি? ছেলেকে নাকি হসপিটাইড করতে হচ্ছে, সেই গ্যাঞ্জাম হয়েছে ওপারে। অথচ সে দেখ, পুরোই ফিটফাট। ফিটফাট? লোকটা ভয়ঙ্কর। শিলা জবাব দিল, কি বলছি সাবলতা বল। তোর চোখ নেই? আজ সবাই মিলে হেঁটে যাচ্ছে। আজ নতুন না, প্রায় হেঁটে যাওয়া হয়। 5 টাকার রাস্তা আর কত দূরই বা হবে। মাঝপথে পৌঁছাতেই নিচে ঘাট দেখা যাচ্ছে। এখান থেকে নৌকা চড়ে যাওয়া হয় কামারখালি। কামারখালি অনেকটা শহরের মতো। ওখানে সব পাওয়া যায়। বেলির যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন বিমানে রসাথে ওপারে যেতে পারে। মাঝে মাঝে ঘুরতে বাবার সাথে বা শিলার সাথেও যাওয়া হয়েছে। এই নদীর অল্পাংশ জুড়ে প্রেমের নদী বলা হয়। কারণ ও আছে। কোনো এক কালে নাকি জমিদারের মেয়ে ও তার প্রেমিক এই নদীতে আত্মহত্যা করেন তাদের ভালোবাসা অমর করার জন্য। বেলি পুরো কাহিনীটা জানে না। জানার ইচ্ছায় আছে, কিন্তু যাকেই জিজ্ঞেস করেছে সেই বলে সঠিকভাবে জানে না। পেছনে বাবলুর চাপাবাজির আওয়াজ শোনা গেল। ভাবছি বলিউড নায়ক হব। স্টাইলিশ স্টাইলিশ পোষ মারব। চুটকি দিতেই নায়িকা পাব নতুন নতুন। লীলাখেলায় মাতোয়ারা হব। সেই মাতোয়ারার নেশায় গান গাইব। চিকন চাকন মাঞ্জা দোলে গানের তালে তালে হাসি দিল টোল পড়ে তোমার দুটি গালে। চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না। আসলে তুমি আমায় ভালোবাসো না। তুমি ঝালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না। শিলা হাসতে হাসতে শেষ। বেলি বাবলুর মাথায় থাপ্পড়ও মেরে দিল। তাও বাবলুর কথা থামানো যাচ্ছে না। সে তার মতো বলেই যাচ্ছে। ব্রিজের বরাবর আসতেই সেই চেনা জিপগাড়ি দেখে বেলি পা প্রায় থেমে যাচ্ছে। বাবলু সাপের মতো মিনিটেই গাড়ির সামনে। বাবলুর সাথে তৃষার ভাব একটু বেশি। তাদের দুজনের নানান কথা। তার মাঝে বিশেষ টপিক হল বেলিকে পচানো। উদ্ভট উদ্ভট নাম রাখবে তার। নামগুলো থেকে ভালো একটা বেছে সেই নাম নিয়ে 1 সপ্তাহ ডাকবে। ঠিক 1 সপ্তাহ হলে নাম চেঞ্জ। অন্যান্য নাম খুঁজা শুরু করবে। সেই নামগুলোর কয়েকটা কচ্ছপ, বাটারবোন, বোতলের ঢাকনা, ড্যানিশ, টিকটিকির ডিম, ইরেজার। আপাতত চলছে পাউরুটি। অবশ্য তৃষার মুড ভালো থাকলে সে গভীর কণ্ঠে বেলি ডাকে। বেলি আওর চোখে তৃষার দিক তাকাল। তৃষ্ণা একধানে তাকিয়ে বেলির চাহনিতে। বেলি নড়েচড়ে হাঁটতে লাগল। আবারও তাকালো তৃষার দিক। লোকটার চাহনি বেলি একদম নিতে পারে না। একদম না। ভয়ঙ্করভাবে ভেতর মুচড়ে উঠে। দেখা গেল একধানে তাকানোর ফলে তৃষার হাতে থাকা সিগারেটে আঙুলে লালচে হয়ে গেল। আবিদ দ্রুত পাশের দোকান থেকে পানি এনে আঙুল ভেজাল। লোকটা এখনো তাকিয়ে বেলির দিক। কি দেখে এত? কি আছে বেলির মাঝে? বেলি চোখ পিটপিট করতেই তৃষ্ণা অন্যদিক তাকাল। নানার দোকানের সামনে যেতেই টাম্মি দৌড়ে বেলির সামনে গিয়ে সামনের পা দুটো উঁচু করে রেখেছে। ঘেউ ঘেউ করে উঠছে। জিহ্বা ঝুলিয়ে কেমন মায়াময়ভাবে তাকিয়ে। বেলি হাঁটু মুড়ে টাম্মিকে আদর করতে লাগল। টাম্মির চোখে পানি দেখে থতমত খেয়ে গেল। শরীরে কাদা দেখে দ্রুত ভালোভাবে টাম্মির শরীর দেখতে লাগল। লেজের পাশে গর্ত হয়ে কাটা। লাল রক্ত আশেপাশে কিছুটা লেগে।
রক্তের কারণে শরীরের পশম কিছুটা ভেজা। কেউ কিছু দিয়ে মেরেছে। কি হয়েছে? টাম্মি ঘেউ ঘেউ করছে। আর বেলির জামা মুখে নিয়ে টেনে যাচ্ছে। বেলিও চলল। ব্রিজের সাইডে পৌঁছাতেই দেখা যাচ্ছে এক মাঝবয়সী লোক বসে আছে, হাতে লাঠি। ওখানে গিয়ে টাম্মি আরও চেঁচাচ্ছে এবং সামনে গিয়ে আবার ফিরতো আসছে। বেলির রাগে কান্না পাচ্ছে। কিভাবে মেরেছে? আপনি ওকে মেরেছেন? হ্যাঁ, বেলি শক্ত গলায় বলল। কেন মেরেছেন জবাব দিন। এক্ষুনি। সাহস তো কম না। আপনি কেন মেরেছেন? আমার লুঙ্গি টানছিল। শুধু শুধু কেন টানবে? আপনি আগে নিশ্চয়ই মেরেছেন। এমন অমানসিকভাবে কিভাবে আঘাত করলেন? বিবেক নেই আপনার? বেচে দিয়েছেন? লোকটা থতমত খেয়ে গেল। কিছুক্ষণ ভ্রু উঁচু করে তাকিয়ে রইল। বড় গুরুজনের সাথে কেমনে কথা কইতে হয় বাপ মা শিক্ষা দেয়নি? পেছনে দিয়ে বাবলু জবাব দিল। দিয়েছে, কিন্তু অমানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটার শিক্ষা দিতে ভুলে গেছে। তা আপনি জানেন কিভাবে বলতে হয় তাদের সাথে কথা? লোকটা তীব্র রাগে বলল। কি অসভ্য ছেলে মেয়ে! এই কার বাড়ির তোরা? টাম্মি আবারও ঘেউ ঘেউ করে তেড়ে যাচ্ছে লোকটির দিক। বেলি রাগিনীভাবে দুহাতে টাম্মিকে কোলে তুলে নিল এবং লোকটিকে বিশ্রী চাহনি দিয়ে বলল, জঘন্য রকমের অমানুষিক কাজ এটা। আপনার এমন করা উচিত হয়নি আঙ্কেল। ফিউচারে এমন কিছু করলে ছেড়ে কথা বলবো না। বাবলু অহেতুক কথা বলে যাচ্ছে। বেলি তাকে ধমক দিয়ে সামনে হাঁটা ধরল। বাবলুও স্ক্যাল ঘুরাতে ঘুরাতে পিছন চলল। লোকটি লুঙ্গি ঠিক করে রাগীভাবে তাকিয়ে। হাঁটতে হাঁটতে এক লোক বলল, আনন্দ মাস্টারের ছেলে মেয়ে দুইটাই। বাড়িতে পৌঁছে বেলি টাম্মির ক্ষততে স্যাভলন দিয়ে পরিষ্কার করছে আর আনন্দের প্রশ্নের উত্তর দিচ্ছে কিভাবে টাম্মি ব্যথা পেল। সব শুনে আনন্দেরও বেশ রাগ হল। সেও তো টাম্মির মায় বাঁধা। যতই সে মুখ দিয়ে অন্য কিছু বলুক, মন থেকে তো টাম্মিও তার বাড়ির সদস্য। আনন্দ তখনই টাম্মিকে কাপড়ে পেঁচিয়ে ডাক্তারের খোঁজে চলল। খুশি মাটির চুলায় আলু ভাজি বসিয়ে বেলিকে লাঠি ঠেলতে দিল। সে পুকুর পাড়ে গোসল করতে চলে গেল। জোহরের আজান দিয়ে দেবে তাকে নামাজও পড়তে হবে। বিমান মাত্র বাড়িতে ফিরল ভার্সিটি থেকে। তার মা চিল্লানিতে খুশি পুকুরপাড় থেকে জবাব দিচ্ছে। উঠানে ভাঙ্গা গাড়িটা ঠিক করার জন্য উঠেপুঠে লেগেছে বাবলু। গাড়িটা সে স্কুল থেকে ফিরবার পথে পেয়েছে। চুলোর কালো ধোঁয়াগুলো ধীরে ধীরে বিলিয়ে যাচ্ছে বাতাসের সাথে। চারপাশে আগুনগুলো দাউ দাউ করে জ্বলছে। বেলি খুব মনোযোগ দিয়ে দেখছে কালো ধোঁয়াগুলোকে। আগুনের দিক তাকিয়ে থাকতেই ইচ্ছে করছে। অদ্ভুত সুন্দর, অতি সুন্দর। দুপুরের খাওয়া শেষে বিমান ফোন টিপাচ্ছে। বেলি ধীরে ধীরে বিমানের অপাশে বসল। বিমান তৃষার ফেসবুক আইডি ঘুরছে। প্রোফাইল পিকচারটা বেশ সুন্দর। কালো জ্যাকেটের নিচে সাদা শার্টটি দেখা যাচ্ছে। বেলি ভ্রুকুচকে বিমানের অদিক তাকিয়ে। বিমান তার মতো সে তৃষার আইডি চেক করেই যাচ্ছে। বিকেলে শিলা তার মাকে নিয়ে হাজির বেলিদের বাড়িতে। খুশি শিলার মাকে দেখেই দ্রুত উঠানে চেয়ার দিয়ে দিল বসবার জন্য। নিজেও একটি চেয়ারে পাশে বসল। পান চিবুতে চিবুতে দুজনের কথার তুমুল ঝড় শুরু।
শিলা পিছনের রুমে চলে এলো। বিমান আপু চলো কামারখালি যাই। কেন? আমি কিছু চুড়ি আর 3 পিস নেব। যাওয়া যায় তাহলে। বাবলু ভ্রু উঁচু করে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে ভাবার চিন্তা করে বলল, বাবাকে এত করে বলছি বাড়ির বিমানটা বেচে দাও, বড়লোক হয়ে যাব। কে শুনে কার কথা? বিমান মা মা বলে উঠানে যেতে লাগল। আজ তোকে মার খাওয়াবো শয়তান ছেলে। আরে আমি তো বিমানের কথা বলছিলাম, তাই না পাউরুটি? বেলু গাল বেঁকিয়ে মাথা আছড়ানোতে মনোযোগ দিল। এইবার বিমান তার হাতের মোবাইল বাবলুর দিক ছুঁড়ে মেরল। ভালোভাবে বুঝল সে মোবাইল ছুঁড়েছে, নিজেই চিৎকার দিয়ে উঠল। আর এদিকে মোবাইল কেচ করে বাবলু দৌড়। ঘাটের কাছে সকলে পৌঁছিয়েছে। শুধু বেলি এখনো উপরে দাঁড়িয়ে টাম্মিকে বোঝাচ্ছে। টাম্মিকে নিয়ে ওপার গেলে সে হারিয়ে যাবে। ওরা কেউ খেয়াল রাখবে না। বেলি 5 টাকা টাম্মির মুখে দিয়ে দোকানের দিক যেতে ইশারা করল। অমনি টাম্মি দৌড়। 34টা নৌকা ঘাটে বাঁধা। দুটো নৌকায় মানুষ ভর্তি। আর একটাই বিমান, শিলা, বাবলু আরও কিছু মানুষও রয়েছে। কিন্তু বেলির জায়গায় হবে। সেই উঠবে তখনই লোকটা বেলির পিছনে তাকিয়ে নৌকা ছেড়ে দিল। পড়তে নিয়েও পাশের লোকের হাত ধরে বেঁচে গেল। বাম সাইডে তাকালো। অভি, আবিদ, আয়ুষকে দেখেই সে ঢোক দিল। চোখ উল্টিয়ে পিছনে তাকালো। তৃষ্ণা সিগারেট টানছে এবং বেলির দিক চেয়ে। বেলিকে অবাক করে দিয়ে হঠাৎ অভি, আবিদ, আয়ুষ আপন মনে উপরের দিক উঠে চলে যাচ্ছে। অথচ পিছনে তৃষ্ণা এখনো দাঁড়িয়ে। নৌকা থেকে শিলা, বিমান চেঁচাচ্ছে, পাশের নৌকায় উঠে পড়। বাবলু হালকা আওয়াজে বলল, পাউরুটি তুই তৃষ্ণা ভাইয়ার সাথে চলে আয়। নদীর ঝিলসে যাওয়া পানিতে নৌকা চলছে। কালো রঙের বয়সী মাঝি, গালে এক চমৎকার টোল পড়ে আছে। গামছা বেঁধে সে দিব্যি নৌকা চালাচ্ছে আর গান গাইছে রেডিওর তালে তালে। রেডিও থেকে চলা গানটি বেলিও চোখ বুঝে শুনছে। কন্যা রে, কন্যা রে, কন্যা রে, কন্যা রে বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধ নারে। কন্যা রে, কন্যা রে বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধ নারে। ওই চুলেতে জাদু আছে রে। আমার ঘুম আসে না রাতে। একলা ঘরে রে রে। কন্যা রে, কন্যা রে বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধ নারে। কন্যা রে, কন্যা রে বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধ নারে। অন্তর কারিলা বন্ধু, ঘুম কারিলা। মিথ্যা প্রেমের রঙিন আশা কেন দেখাইলা। মন দিয়েছি বন্ধু আমার, প্রাণ দিয়েছি। আজ থেকে সবই আমার উজাড় করেছি। কন্যা রে, আমার কন্যা রে। কন্যা রে, কন্যা রে বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধ নারে। ওই চুলেতে জাদু আছে রে। আমার ঘুম আসে না রাতে। একলা ঘরে রে রে। কন্যা রে, কন্যা রে বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধ নারে। মাঝি মিষ্টি হেসে তৃষ্ণাকে ইঙ্গিত করল। কি নতুন নতুন? তৃষ্ণা কিছুই বলল না। সে এখনো বেলিকে দেখছে। ঠান্ডা হাওয়ায় শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। চারপাশে শীতকালীন ঠান্ডা ভাব ছড়িয়ে আছে। বেলির শরীরের সোয়েটারটা গায়ের সাথে মিশে আছে। ওড়নার দুই প্রান্তর নৌকায় পড়ে আছে।
চুলের খোপা থেকে হালকা হালকা চুল চোখের উপর। বেলি আওর চোখে তৃষার দিক তাকাচ্ছে। তাকাচ্ছে বললে ভুল। চোখ চলে যাচ্ছে। চোখগুলো লাল তৃষার। কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। শরীর খারাপ নাকি? ঠোঁট নাড়িয়ে মাথা সোজা করল। আবারও চোখ ঘুরিয়ে পাশে তাকাল। এইবার তৃষ্ণা ভ্রুচু করে তার দিক চেয়ে। দ্রুত আবার সামনে তাকাল বেলি। কি হয়েছে? কি হবে? কিছু না। ওড়না ঠিক কর। তৃষার গম্ভীর আওয়াজে তার দিক তাকিয়ে। ঠিকই তো আছে। থাপ্পড় মেরে নদীতে ফেলে দিব। বেলি গাল বেঁকিয়ে পেছনে ফিরল। ওড়নার প্রান্তর নদীতে ডুবে। দ্রুত উঠিয়ে নিল। নাকমুখ কুচকে আওর চোখে তাকালো। তৃষ্ণা মাঝির সাথে কথা বলছে। ঘাটে দাঁড়িয়ে বেলি। তৃষ্ণা তার মানিব্যাগ থেকে নৌকা ভাড়া দিচ্ছে। ঘাটে ঘাটে নৌকার অভাব নেই। হইচই ভরপুর। উপরে জিপগাড়ি দেখে বেলি ভালোভাবে তাকাল। হ্যাঁ, এটা তো তৃষার গাড়ি। আশেপাশে তাকালো খেয়াল করে। চায়ের দোকানে অভি, আয়ুষ, আবিদ বসে আছে। তারা আগে চলে এসেছে। পুরো রাস্তা ঘুরে। বাবা। বেলি সামনে এগোচ্ছে, পিছনে তৃষ্ণা কয়েকজনের সাথে কথা বলতে বলতে আসছে। কি অবস্থা বেলি? অভির প্রশ্নে বেলি নিজের সব দাঁত দেখিয়ে দিল। ভালো ভাইয়া। আপনাদের? আবিদ বলে উঠল। একদম ভালো না। একদমই না। ভাইয়ের শরীর ভালো না। আমাদের কিভাবে ভালো থাকবে? আয়ুষ হাতের কনুই দিয়ে আবিদের পেটে গুঁতো দিয়ে দিল। বেলি প্রশ্ন করল। ভাই? কোনো ভাই? আবিদ আয়ুষের কনুইয়ের তোয়াক্কা না করে বলল। 30 ভাই। তার তো কাল প্রচণ্ড ফিভার ছিল। সারারাত কামারখালীর ডাক্তারকে বাড়িতে রাখা হয়েছিল। চাচা, চাচিম্মা বাড়ির কেউ ঘুমায়নি। এখনো শরীরে ফিভার। ঠান্ডাও প্রচণ্ড লেগে আছে। নাক কি লাল হয়ে আছে। দেখেছ? বাড়ির মেইন গেইটে তালাও দেওয়া হয়েছিল। কিন্তু ভাইকে আটকানো যায়নি। সে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে এসেছে। দুপুরের খাবার খায়নি। তার জন্য ওষুধপত্রও খাওয়া হয়নি। অভি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল আবিদের দিক। আয়ুষও তাই করল। আবিদ ভ্রুক্ষেপ না করে নিজের মতো বলে যাচ্ছে। বিশ্রাময়ের প্রয়োজন। কিন্তু ভাই কারো কথা শুনছে না। তুমি বলো না। বেলি বড় বড় চোখ করে আঙুল নিজের দিক ঘুরিয়ে দেখাল। আমি? আবিদ মাথা দুলাল। অসম্ভব। আমি বললে দেখা যাবে আজ আর বাড়িতেই যাবেন না। উল্টো আমাকে থাপ্পড় না দিয়ে দেয়। একটু আগে আমায় ধমকালো। নদীতে ধাক্কা মেরে ফেলে দিবে বলল। অভি, আয়ুষ হো হো করে হেসে ফেলল। আবিদ বিষণ্ণ মুখ নিয়ে মিনমিন করে বলল। তুমি বললে তো সারাদিন বিছানায় শুয়ে থাকবে। নিজেকে সামলিয়ে বলল। শুনবে। শান্তভাবে বলবে। মিষ্টি হাসবে। ভাইয়া ডাকবে না তখন। ব্যাস। কাম হয়ে যাবে। বেলি বোকার মতো আবিদের দিক তাকিয়ে। আমি ভাইয়া না বললে শুনবে? অবশ্যই, অবশ্যই।
তোমাকে প্রশ্ন করে আবিদ শিখিয়েছে? তুমি কিন্তু ভুলেও হ্যাঁ বলবে না। অভি বাঁকা হেসে বলল, আমি আর আয়ুষ আছি বলার জন্য। তাহলে তিনজন মিলে খাবো রামধোলাই। একদম সমস্যা নেই আমার। সাথে সাথে মুখ বন্ধ করে ফেলে অভি, আয়ুষ। তৃষ্ণাকে আসতে দেখে আবিদ মুখে হাসি ফুটিয়ে বলল, পিচ্চি বেলি, কি অবস্থা? হ্যাঁ, আমাদের ভালো। তা পড়ালেখার কি অবস্থা? আচ্ছা, বয়স কি বেড়েছে নাকি এখনো 16? আচ্ছা, এই গানটা শুনেছিলে? আমি 16 পেরিয়ে গেছি বাবু গো। 16 পেরিয়ে গেছি? বেলি ভীষণ্ণ মুখ নিয়ে মাথা নাড়াল। তৃষ্ণা এসে ভ্রুচু করতেই আবিদ হালকা হেসে বলল, গাড়ি সাইড করে আসি। অর্ধেক গিয়ে আবার উকি দিয়ে বলল, গানটা শুনিও কিন্তু। তোমার জন্য পারফেক্ট। এখানে মানুষের অভাব নেই, গ্রামের আভাযুক্ত কিছুই নেই, শুধু বয়ে যাওয়া নদী আর সেখানের ঘাটে নানান মাঝি, আর সাইডে সাইডে কিছু গাছগাছড়া। দোকান রয়েছে শত শত। আশপাশ থেকে চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। ওপারের দিক হাঁটছে বেলি। দুই সাইডে যাবতীয় জিনিসের দোকানঘর। কাপড় থেকে ধরে যাবতীয় জিনিস। বেলি আপনমনে খুঁজে যাচ্ছে বিমানদের। ঘাটে তার জন্য অপেক্ষা না করে কোথায় চলে গেল? বেলি কিছুক্ষণ যাবৎ মনে সাহস জোগাচ্ছে তৃষ্ণাকে বলার জন্য, এই বাড়িতে গিয়ে বিশ্রাম নিন। কিন্তু ভয় মুখ দিয়ে বের হচ্ছে না। যদি সকলের সামনে থাপ্পড় টাপ্পড় মেরে দেয়? মান ইজ্জতের সাথে কান্না ফ্রি। তাও সে বুক ভরে সাহস নিয়ে তৃষার দিক মুড়ে দাঁড়াল। তার চুলগুলো কপালে পড়ে আছে। চোখগুলোর কণার দিয়ে লাল হয়ে আছে। সরু নাকটাও লাল দেখাচ্ছে বারবার রুমাল ব্যবহার করাতে। লাল ঠোঁটগুলো শুকিয়ে। দেখলেই বোঝা যাচ্ছে শরীর খারাপ। কপালে হাত দিয়ে যে দেখবে তারও উপায় নেই। কই সে পিচ্চি মানুষ, আর কই সেই দানবের মতো লম্বা ব্যক্তি। বেলি আস্তে করে তৃষার হাতে ছুঁয়ে দিল। তৃষার ছোট ছোট চোখ বড় করে বেলির দিক ফিরে। বেলি দ্রুত বলল, শরীর অনেক গরম। মনে হচ্ছে জ্বর। থেমে গিয়ে, আপনার বিশ্রামের প্রয়োজন। তৃষ্ণা দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে কিছুক্ষণ বেলির দিক তাকিয়ে থেকে বলল, আবিদ শিখিয়েছে তোকে? বেলি মুখটা হালকা হা করে দ্রুত মাথা নাড়াল। না না বলে নিশে। আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে। কিভাবে বোঝা যাচ্ছে? কেউ তো ধরতে পারল না। তার মানে তুই আমায় দেখছিলি? বেলি মাথা নাড়াল। দেখছিলাম না তো। তাহলে কিভাবে বুঝলি শরীর খারাপ? বেলি মুখ শক্ত করে ফেলল। সিআইডিও মনে হয় এত জাসুসি করে না। বেলি দ্রুত একদমে বলল, আপনার মুখ ফ্যাকাশে হয়ে আছে। চোখগুলো লাল দেখাচ্ছে। ঠোঁট শুকিয়ে, শরীর গরম হয়ে আছে। ব্যাস, বুঝে গেছি। আপনার বিশ্রাম নেওয়া দরকার বলে মনে করি। শুধু বিশ্রাম না, খাবার খেয়ে ওষুধও নেওয়া প্রয়োজন। মনে হলো তৃষ্ণা থেমে গেল। বেলি কিছুটা সামনে গিয়ে শ্বাস নিল বড় করে। লোকটাকে ভীষণ ভয় পায় বেলি, আওর চোখে পিছনে তাকাল। তৃষ্ণা এখনো ন্যায়নীতি মতো দাঁড়িয়ে। মিনিটেই বেলির পাশে হাঁটতে লাগল। হাতের মোবাইল বেলির দিক এগিয়ে দিল। বিমানে নাম্বার উঠা।
বেলি মাথা নেড়ে নাম্বার উঠাতে লাগল। বেলির পাশের জনের সাথে ধাক্কা লাগার আগেই তৃষ্ণা বেলির আঙুল হালকা ছুঁয়ে অন্য পাশে নিয়ে আসল। বেলি আরেক দফা বুকে সাহস জুগিয়ে বলল, আপনাকে কিছু বলেছিলাম। তৃষ্ণা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, শুনেছি। যাবেন না? তৃষ্ণা হালকা ধমকের স্বরে বলল, এখন কি এই ভিড়ের মাঝে তোকে রেখে চলে যাব? বেলি চুপসে গেল। এভাবে ধমকানোর কি আছে? ভালোভাবে কি বলা যায় না? অযথা এত রাগ কেন লোকটার? তৃষ্ণা একটু শ্বাস ফেলে বলল, পড়ে যাচ্ছি। শুনেই বেলির মন ভালো হয়ে গেল একদম। তৃষ্ণা কল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করল। একটু পরেই কল রিসিভ। বিমান? হ্যাঁ, তৃষ্ণা বলো। বাহ, নাম্বার জানতে নাকি? কিছুক্ষণ চুপ। হ্যাঁ। ওই আব্বুর থেকে আর কি? কোথায় তোমরা? ওপাশ থেকে শিলার আওয়াজ। ভাইয়া সামনের রোডের গলিতে, ওড়নার দোকানে। এখানে আসুন। তৃষ্ণা পাশে বেলির দিক তাকিয়ে বলল, তোমরা ঘাটে পৌঁছিয়ে আমাকে কল করিও। বেলিকে নিয়ে চলে আসব। বাবলুর আওয়াজ শোনা যাচ্ছে। পাউরুটি ও পাউরুটি। তৃষ্ণা হ্যাঁ বলে কল কেটে দিল। বেলি চুরির দোকান থেকে চোখ সরিয়ে তৃষার দিক ফিরল। কোথায় ওরা? চলুন সেখানে যাই। ওদের দিয়ে তোর কাজ কি? যা কিনার কিনতে থাক। বেলি ভ্রু কুঁচকে বলল, শিলা কিনবে তো? শিলার জন্য এসেছি। তাও কিছু কিনা যেত, কিন্তু আপু তো নেই। তোকে কি বলেছি মাত্র? যা লাগবে কিনতে থাক। আরেকবার যদি বলতে হয়। বেলি মাথা নাড়িয়ে চুপসে গেল। পাশাপাশি হাঁটছে দুজন। মাগরিবের আজান দিচ্ছে। বেলির মাথায় ওড়না দেওয়া। শীতকালীন হওয়ায় এখনই অন্ধকারে ছেয়ে আছে আকাশ। শীত চরমভাবে শরীরে ছুঁয়ে দিচ্ছে। মানুষজন সব উধাও। এত মানুষ এতটুকু সময়ে উধাও। হাতেগোনা কিছুদের দেখা যাচ্ছে, যারা হাতে ব্যাগ নিয়ে ফিরছে ঘাটের দিক। বেলি খেয়াল করলে হয়তো দেখত কেউ তার দিক অপলকভাবে তাকিয়ে। তার ঠোঁট ফুলানো, পা দুলিয়ে এদিক সেদিক তাকানো, চোখ ডলা সব এক নজরে দেখছে। বাড়িতে ফিরে বেলি দ্রুত চুড়িগুলো পরে ঝুনঝুন করল। বিমান আর চোখে তাকাচ্ছে। চুড়ি কিভাবে নিলি? বেলি হাত দুলাতে দুলাতে বলল, তৃষ্ণা ভাইয়া কিনে দিল। সে কিনে দিল আর তুই নিয়ে নিলি? বেলি হাত নাড়ানো থামিয়ে দেয়। সত্যি তো তার নেওয়া উচিত হয়নি। বাবলু তার নতুন কেনা খেলনা পিস্তল ঘুরিয়ে বিমানের দিক ধরে ঘুরঘুর গুল্লি করতে করতে বলল, কিনে দিয়েছে তো? তোকে কিনে দিল, তুই তো আরো চাইতি। উল্টো আমার মতে তার গলায় ঝুলে পড়তি। খুশি পাশের রুম থেকে চিল্লাচ্ছে, বাবলু মাইর খাবি তুই? বলেছি না আপু বলে ডাকবি। হ্যাঁ বলছি। কিরে বিমাইন না আপু? কি ব্যাপার স্যাপার? বিমান ফোন টিপতে টিপতে অন্য সাইডে চলে গেল। জানালার পাশে শুয়ে আছে বেলি। তার অপর পাশে বিমান। চুড়িগুলো এখনো হাতে পড়ে বেলি। অদ্ভুত অনুভূতি নাড়া দিচ্ছে মনে। চুড়িগুলো বুকের সাথে লাগিয়ে চোখ বুঝল। অন্ধকারে চিনচিন আওয়াজ আসছে জানালা দিয়ে। তার আজ অনেক ভালো লাগছে। কেন লাগছে? উত্তর নেই, কিন্তু লাগছে ভালো অনেক। সে মিনমিনিয়ে গান ধরল, পেয়ার কিয়া তো ডারনা কেয়া। आप प्यार किया तो डरना क्या।
পেয়ার কিয়া কই চড়ি নেহি কিয়া, ছুপ ছুপ আহে ভারনা কেয়া। অন্ধকারের মাঝে ড্রিম লাইটের আলোয় পরিবেশটি নিরিবিলি। হালকাভাবে ভোরের আলো উকি দেওয়া শুরু করেছে। ফজরের আজান স্পষ্ট শোনা যাচ্ছে, সাথে খুশির চেঁচামেচি। বেলি ঘুম ঘুম চোখে উঠানের অনেকটা দূরে দাঁড়িয়ে। পাশে টাম্মি জিহ্বা বের করে বসে। তাদের দুজনকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, এবং বের করেছে খুশি। কারণও রয়েছে। ঘুম ঘুম চোখ নিয়ে বেলি পানি খেতে গিয়েছিল, কিন্তু সে দেখেনি টেবিলে নতুন কাচের গ্লাসও ছিল। ব্যাস, না খেয়াল করাই সেটা মাটিতে পড়ে ভেঙ্গে খণ্ড খণ্ড হয়ে আছে। আর টাম্মি, সে তো আরও দুকদম এগিয়ে বাড়ির পাশের ফুলগাছটাকে নষ্ট করে ফেলেছে। অবশ্য ইচ্ছে করে করেনি। দৌড়িয়ে নামতে গিয়ে গাছে উপর ধরাম করে পড়েছে। সেটা আজ নয়, কাল রাত্রের ঘটনা। খুশি অজু করে উঠানে উঠতে উঠতে বলল, ঘরে প্রবেশ করলে আজকে তোদের একদিন কি আমার। বিছানার জানালা দিয়ে উকি মেরে ঘুম ঘুম গলায় বাবলু বলল, হ্যাপি গুড মর্নিং পাউরুটি। আর তুমি? বেলির হাতে নজর দিয়ে, চুড়িগুলো তুই কি আর খুলবি না? বেলি চুড়ি নাড়াচাড়া করতে করতে অন্যদিকে হাঁটা ধরল। সে খুলবে না। ভালো লাগার জিনিস ততক্ষণ সাথে রাখতে হয় যতক্ষণ মন না ভরে। মাহফুজের দোকানের টুলে পা দুলিয়ে বসে বেলি। ঠিক নিচে দুপায় ভর দিয়ে বসে রুটি খাচ্ছে টাম্মি। স্বপ্নে নিজের স্ত্রীকে দেখতে পেয়ে খুশিতে গদগদ মাহফুজ। কিভাবে কি ঘটেছে বেশ শান্ত স্বরে খুলে বলছেন বেলিকে। তেমনি বেলি চা খেতে খেতে ভীষণ ইন্টারেস্ট নিয়ে শুনছে। মনে হচ্ছে পৃথিবীতে এর থেকে ইন্টারেস্টিং আর কিছু হতে পারেই না। অবশ্য বেলির আবার প্রেমীদের গল্পে ভীষণ টান রয়েছে। বেলি সব শুনে বলল, তোমাদের ভালোবাসার কাহিনী তো বললে না? দোকানের ময়লা ঝাড়া দিতে দিতে মাহফুজের জবাব, এই মাত্র কি বললাম। মানে কিভাবে দেখা হলো, প্রেম হলো, বিয়ে হলো, তোমার গাধা ছেলেরা হলো, সিনেমা আকারে বলো না। মাহফুজ বিষণ্ণতার চেহারা নিয়ে বেলির দিক তাকাল। মাঝে মাঝে মেয়েটি এমন কোয়েশ্চন করে যে মাহফুজের রুহু উড়ে যায়। বেলি আবার জিজ্ঞেস করবে তার আগেই পেছনে থেকে একটি গম্ভীর ও ভারী কণ্ঠ শোনা গেল, তার ছেলেরা কিভাবে হলো শুনে কি করবি? বেলি দ্রুততম গতিতে টুল ছেড়ে দাঁড়াতে গিয়ে পায়ে উষ্ঠা খেল এবং বাঁশ ধরে সাহায্য নিল। পেছনে ফিরল। তৃষ্ণা হাতের সিগারেটটি শেষ টান দিয়ে পাশে ফেলে দিল। মুখের মধ্যে থাকা ধোঁয়া অন্য পাশে উড়িয়ে দিল। মুখে সিগারেটের গন্ধ থাকাটা তৃষার নিজের ও পছন্দ না। তাই সে সদা সিগারেট শেষে একটা স্প্রাইট বা অন্য কিছু খেয়ে ফেলে। আজও তাই করল। প্যান্টের পিছন পকেট থেকে স্প্রাইট বের করে ঢকঢক করে খেয়ে নিল। বোতলটি অন্য পাশে ফেলে দিয়ে বেলির দিক মনোযোগ দিল। বেলি ছোট ছোট চোখে দেখে যাচ্ছিল একমনে। এলোমেলো চুলগুলো কপালে ছড়িয়ে। ঘুম ঘুম চেহারার রেশ এখনো কাটেনি। ঠান্ডায় সরু নাকটা হালকা লালচে, সাথে কান দুটো সহ। বিলাই চোখ দুটো আপাতত বেলির দিক তাকিয়ে। কালো জ্যাকেটের নিচে সাদা রঙের গেঞ্জি ফুটে আছে। হাতঘড়িটা কবজিতে ঝুলে। সাদা জিন্সে পায়ে কালো স্নিকার্স পরেছে। টাম্মি ঘেউ ঘেউ করে উঠল। টাম্মির ঘেউ ঘেউতে বেলি চোখ সরিয়ে নিল। ইদানিং তৃষ্ণাকে দেখলেই তার কেমন যেন লাগে। কালকের দিন কাটিয়ে আরও বেশি শরীর শিরশির করতে শুরু করেছে। তাকিয়ে থাকতে ইচ্ছে করে তৃষার দিক। এই যে চুড়িগুলো সে কাল থেকে পরে থাকার তো কোনো মানে নেই, শুধু শুধু তাও পরে আছে।
টাম্মি অর্ধেক খাওয়া রুটি মাটিতে রেখেই তৃষার পায়ে ঘেঁষতে লাগল। তৃষ্ণা পায়ের হাঁটু উঁচু করে বসল। টাম্মির মাথায় হাত বুলাতেই টাম্মি চাটতে লাগল জিহ্বা দিয়ে। টাম্মির কাটা জায়গায় হাত বুলাতে বুলাতে বলল, কথা বলছিস না যে? বেলি আওর চোখে তাকিয়ে উত্তর দিল, নানা তো তার আর নানির অনেক গল্প বলেছে, আগামাথা বুঝিনি। মানে কোনটা আগে ঘটেছে আর কোনটা পরে। তাই বলেছি নাটক বা সিনেমার মতো প্রথম থেকে বলতে। যেমন প্রথম দেখা, কিভাবে বিয়ে হলো, এগুলো আর কি। দোকান থেকে আরেকটি রুটি নিয়ে টাম্মির সামনে দিয়ে দাঁড়ালো তৃষ্ণা। ভ্রু উঁচু করে বলল, চাচার গাধারা কি করে হলো শুনবি না? নানা খুক খুক করে হেসে উঠল। বেলি লজ্জা পেয়ে গেল। সে তো তেমন ভেবে বলেনি। না থাক, শুনব না। আমি যাচ্ছি। চল টাম্মি। বেলি কিছুটা যেতেই তৃষার আওয়াজে থেমে গেল। সামনে ফিরল। তৃষ্ণা হালকা হেসে বলল, অ্যাটিটিউড দেখাচ্ছিস? বেলি মুখ কুঁচকে বলল, আমি বললাম বাসায় যাচ্ছি। গাড়ির সামনে গিয়ে দাঁড়া। আমার যেতে, বাকিটুকু আর বলতে পারল না তৃষার ভ্রু উঁচু করা দেখে। বেলি মাথা দুলিয়ে একটু দূরে রাখা গাড়িটার দিক হাঁটা ধরল। সে ভালোভাবে খেয়াল করলে হয়তো দেখত তৃষ্ণা মাহফুজকে চোখ টিপ মারল। হাতে কি হল? তৃষার কথায় হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগল। চুরির ঝুনঝুন আওয়াজ শুরু হল। খেয়াল করল ডান হাতে হালকা কেটে গেছে। তখন পড়ে যেতে নিয়ে বাঁশ ধরেছিল, হয়তো ওখানেই। বেলির চোখের দিক তাকিয়ে থেকেই ধীরে ধীরে তার হাতটি আলতো করে ধরল। বেলি হালকা নড়ে উঠল। শিরশির করছে যেখানে স্পর্শ লেগেছে। চুড়িগুলো ধীর একটু উপড়ে তুলে দিল। হাতের কাঁটাটাকে বুড়ো আঙুল দিয়ে বারবার স্লাইড করে যাচ্ছে তৃষ্ণা। এক মনে তাকিয়ে কাঁটাটার দিক। বেলির ফর্সা হাতে লালচে রক্ত হয়ে আছে। হালকা আওয়াজে বলল, ব্যথা করছে? বেলি মাথা নাড়াল। না। বেলির ওড়নার এক কোণে টান মেরে ছিঁড়ে নিল। টুকরোটা ভালোভাবে পেঁচিয়ে দিল হাতে। বেলি কিচ্ছু বলল না। শুধু মনোযোগ দিয়ে দেখে গেল তৃষার হাতটি কিভাবে তার হাতে স্পর্শ করছে। ওড়নার টুকরোটা বেঁধে দিয়ে নিজের হাত দুটো পকেটে মুড়ে নিল। বেলির ঘাড়ের তিলটির দিক তাকিয়ে থেকেই বলল, বাসায় গিয়ে স্যাভলন লাগিয়ে পরিষ্কার করে নিবি, না হলে ইনফেকশন হবে। বেলি মাথা দুলাল। আপনার জ্বর কমেছে? ঔষধ নিয়েছিলেন? বাড়ি যা। বেলি মুখ কুঁচকে বলল, আমি তো কিছু জিজ্ঞেস করলাম। উত্তর না দেওয়া অসভ্যতা। তৃষ্ণা বাঁকা হেসে আরেকটু এগিয়ে গেল। অসভ্যতা কি তুই তো জানিসই না। বেলি দুকদম পেছনে নিল। তখনই তৃষার পেছনে থেকে গান বেজে উঠল। আইতে দেখি, যাইতে দেখি, দেখি সারাক্ষণ, তোমায় না দেখিলে ভালো লাগে না। ও ও পাড়াতো বোন। গানটির সাথে সাথে আবিদও মুখ নাড়াচ্ছে, দুলছে আর বেলিদের দিক এগিয়ে আসছে। আবিদ তৃষার সামনাসামনি আসতেই আবারও গাইল, আইতে দেখি, যাইতে দেখি, দেখি সারাক্ষণ, তোমায় না দেখিলে ভালো লাগে না। ওহো পাড়াতো বোন। তৃষ্ণা ছোট শ্বাস ফেলল। গান অফ কর। আবিদ চুপচাপ অফ করে দিল। এখানে কি করছিস? আবিদ হাই দিতে দিতে বলল, এত সকালে উঠার আমার শখ নেই। চাচিম্মা উঠিয়ে বললেন, এত সকালে ছেলেটা কোথায় বেরিয়েছে দেখত। সাথে সাথে থাকবি। এর মাথায় কখন কি আসে আল্লাহ মালুম। তৃষ্ণা বেলির দিক কিছুক্ষণ তাকিয়ে থাকল। ভারী আওয়াজে বলল,
বড় হচ্ছিস তুই। এখনো ছোট কি? এত সকালে ঘুরছিস কেন? ড্যাং ড্যাং করে ঘোরাঘুরি ছাড়া কাজ নেই? বাড়ি যা। তৃষ্ণা গাড়িতে উঠে গেল। আবিদ দ্রুত বেলিকে একটু সাইডে আনল। মন খারাপ করো না। আচ্ছা, কাল কি এমন বলেছিলে ভাইকে? বেলি মন খারাপ করে চোখ পিটপিট করে উঠল। আমি কি বলবো? ওই যে রেস্ট নেওয়ার ব্যাপারে তুমি যা বলেছিলে। অবক। কি? কাল রাত্রে বাড়িতে পৌঁছাতেই ভাইয়া নিজে চাচিম্মাকে বলল ভাত খাইয়ে দিতে। স্বেচ্ছায় ঔষধও খেল। ফ্রেশ হয়ে তখনই ঘুমিয়েছে। তুমি হয়তো জানো না, ভাইয়া ভোরের ৪৫টার আগে ঘুমোয় না। ছাদে বসে নিম্নে পুরো একটি সিগারেটের প্যাকেট ফিনিশ করবে। অথচ কাল পুরো। হয়তো মন ভালো ছিল। আবিদ রহস্যময় হেসে বলল, হ্যাঁ, তা তো বটেই। আবিদ গাড়ির দিক চলে যাচ্ছে। বেলি আওর চোখে তাকালো গাড়িতে বসে থাকা তৃষার দিক। গাড়িটি না যাওয়া পর্যন্ত বেলি সেখানেই দাঁড়িয়ে। আবিদ বারবার হাত নাড়াচ্ছে। যতক্ষণ গাড়ি দেখা গিয়েছে আবিদের হাত নাড়ানো ও দেখা যাচ্ছিল। স্কুল ফিরে ধপ করে বিছানায় বসল বেলি। সেই যে সকালে দেখেছিল, আর দেখতে পায়নি তৃষ্ণাকে। স্কুলের দিক তো সদা থাকে। ঢাকা চলে গেলে তখন আরেক ব্যাপার। বিকেলে টাম্মি সহ প্রাইভেট যাওয়ার সময় ও ভালোভাবে আশেপাশে তাকিয়েছে, পায়নি। ফিরার পথেও খুঁজেছিল, পায়নি। আচ্ছা, কেন খুঁজছে সে তৃষ্ণাকে? কোনো উত্তর নেই। সন্ধ্যায় বাড়িতে শিলার আম্মু আর শিলাও হাজির। পিছনের চৌকিতে বাবলু বেলি লুডু খেলছিল। বিমান মোবাইল গুতাচ্ছিল। শিলা এসে চৌকিতে ধম করে উঠে বসল। চারজনই লুডু খেলতে বসল। বিমান আগে উইন হয়ে পগারপার। বাবলু চিটিং করে সেকেন্ড। শিলাও থার্ড হল। বেলি আওর চোখে শিলার দিক তাকিয়ে বলল, এর আগের বার আমি জিতেছিলাম। হ্যাঁ, তুই জিতেছিলি, আমরা গর্ভবতী। বেলি মুখ ভেচকিয়ে বিছানা থেকে নামবে তখনই শিলা আনমনে বলল, এত দ্রুত তৃষ্ণা ভাইয়া কেন চলে গেল? ১২-১৪ দিনের জায়গায় মাত্র ২ দিন। এখন কাকে দেখব আমি? বেলি চোখ পিটপিট করে বলল, চলে গেছে? ওই তো আমি মেসেঞ্জারে নক দিয়েছিলাম। জিজ্ঞেস করাতে বলল সকালেই বেরিয়েছে। বেলি অন্য রুমে গিয়ে মন খারাপ করে ফেলল। সকালে তো বলল ও না একবার, যে চলে যাবে। অবশ্য তাকে কেন বলবে? চুড়িগুলো একটা একটা করে খুলে ফেলল। যেভাবে প্যাকেট করা ছিল সেভাবে ব্যাগে রেখে দিল। হাতের তালুতে ঘুমিয়ে পড়ল। ফিসফিসিয়ে বলল, এইবার আসলে আপনার সাথে কোনো কথা হবে না, দেখা হবে না। আপনি খুব পচা, অসভ্য, ইতর। অথচ বোকা বেলি বুঝিতেই পারল না, তার অভিমান কি নিয়ে। তৃষ্ণা তাকে না বললেই বাকি। সে সেগুলোর তোয়াক্কা না করে অভিমানে ঝুলি নিয়ে বসল। চলবে। নাবিলা ইস্ক।